আমার নাম লীনা। স্যার, আমি জাস্ট একটা জায়গায় একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনি একটু আগেই যখন বিচারপতি হাবিবুর রহমানের প্রসঙ্গে বলছিলেন, তখন গোলাম আজমের রায়ের সময় উনি ওই যুক্তিটা দিয়েছিলেন, কিন্তু উনি ওইটা গ্রহণ করেননি যে যে কোনো ব্যক্তির নাগরিকত্বের সাথে রাষ্ট্রের প্রতি আনুগত্যের এক ধরনের একটা সম্পর্ক থাকে। একই কথা আমি একটু জানতে চাই, আপনি আল মাহমুদের প্রসঙ্গে বলছিলেন যে আল মাহমুদের দুইটা সত্তাকে সম্ভবত আপনি আলাদাভাবে দেখার একটা স্ট্যান্ড নিতে বলছেন, কিন্তু আমি এই জায়গাটাতে আপনার কাছে একটু ব্যাখ্যা জানতে চাই। আল মাহমুদের পরবর্তী জীবনের যেই অবস্থানটা ছিল, উনি ওনার একটা সাক্ষাৎকারে কিন্তু বলেছিলেন যে গণ আদালত যারা করেছিল তারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছিলেন। তাহলে এই যে স্টেটমেন্ট যার থাকে, এবং উনি শিবিরের মঞ্চে গিয়ে তাদের যারা মারা গিয়েছে তাদেরকে শহীদ বলেছিলেন, এবং শিবিরকে আদর্শবাদী সংগঠন বলে উনি অভিহিত করেছিলেন। যেই শিবির এবং জামাত আমরা জানি যে বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না এবং বাংলাদেশের স্বাধীনতাকে তারা স্বীকৃতি দেয় না। তাহলে আল মাহমুদের এই অবস্থান, আমি জানি উনি কবি হিসেবে সর্বশ্রেষ্ঠ অনেক কিছুই হতে পারে, কিন্তু একজন মানুষের কোন অবস্থানটাকে আমরা অনুসরণ করব এবং ওই কোন অবস্থাটাকে আমাদের বর্জন করা উচিত? ওনার কাব্য প্রতিভার সাথে এটা কি সাংঘর্ষিক নয়? এরনেস্তো কার্দিনালের, উনি একজন ধর্মযাজক। উনি বলছেন যে আমরা তারকা হইতে আসিয়াছি এবং তারকালোকে ফিরিয়া যাইব। এটা সত্য বা মিথ্যা প্রমাণ করার ক্ষমতা আমার নাই। যেমন আপনি এখনো মরেন নাই, কিন্তু আপনিও জানেন, বিশ্বাস করবেন, আমি যদি বলি যে আপনি একদিন মারা যাবেন, এটা খুব একটা বড় মিথ্যা কথা হবে না। অর্থাৎ যে জিনিসটা আমি নিজে অভিজ্ঞতা লাভ করি নাই, সেটাও কিন্তু আগে থেকে বলা যায়, এর জন্য প্রমাণ লাগে না। যেমন ধরেন, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, এই জন্য জগতের সকল ত্রিভুজ আমাকে মেপে আসতে হবে না। অনেকদিন পরে আমরা টের পাই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন কোণের দুই সমকোণের চেয়ে বেশিও হতে পারে, কমও হতে পারে, যদি আপনি ইউক্লিডের সমতলে না থাকেন, অর্থাৎ একটা শর্ত যখন যোগ হয়। আপাতত ইউক্লিডের জগতেই কথা বলি। হাবিবুর রহমান সম্পর্কে আমি যা লিখেছি তার মনে হচ্ছে তার একটা মতামত। তিনি একজন বিচারক ছিলেন, তার মতামত শুদ্ধ হতে পারে, ভুলও হতে পারে, এটা হচ্ছে আমার বক্তব্য। এখন আল মাহমুদের কবিতাগুলো মতামত নয়, আপনাকে জানতে হবে কবিতা কবিতায়। আল মাহমুদের এককালীন মতামত আর পরবর্তীকালীন ভুল হতে পারে। যেমন ধরেন, অ্যান্টিগনির যে বক্তব্য আমি দিলাম, পলিনিকেস বিদেশ থেকে এসে আমাদের দেশকে আক্রমণ করতে চেষ্টা করেছে, সুতরাং সে দেশদ্রোহী, এটা আমি মেনে নিলাম। কিন্তু সে যে আমার ভাই তা কিন্তু নাকচ হয়ে যায় না। কিন্তু রাষ্ট্রের নাগরিকত্ব আমার ভাইয়ের সম্পর্ক দুটো কিন্তু এক পর্যায়ের নয়। রাষ্ট্র হচ্ছে মানুষের সৃষ্ট প্রতিষ্ঠান, অর্থাৎ এটা বায়োলজিক্যাল নয়, এটা কালচারাল। আমাদের ঐক্যমতের ভিত্তিতে আমরা রাষ্ট্র তৈরি করি। কথাটা কেন আর পরিষ্কার করে বলা উচিত। রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতা এবং জাতিদ্রোহিতা অনেকগুলো কথা আমরা বলি। ও বলছেন, রাজা ক্রেয়ন অভিযুক্ত করলেন যে তুমি পাশের দেশ থেকে সৈন্য এনে আমাদের দেশে আক্রমণ করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছো। এখন ভেনেজুয়েলাতে যা হচ্ছে অনেকটা সেরকম আর কি, যে পাশের দেশ থেকে আমেরিকা গিয়ে তাকে রিলিফটিং নিয়ে ক্ষমতায় বসিয়ে দেবে, সেরকম কাজ করেছিল। সেই জন্য বলা হয়েছে সেই দেশদ্রোহী, সুতরাং তাকে আমরা রাষ্ট্রের চতুর্সীমার মধ্যে কবর দেব না। তার লাশ শকুনিতে খাবে, গৃদিনীতে খাবে। অ্যান্টিগনি বললেন, সে আমার ভাই, সেটা বড় ব্যাপার নয়, সে একজন মানব সন্তান, আমি তাকে শকুনি গৃদিনীতে খেতে দিতে পারি না, এটা আমার মানব জন্মেরও অমর্যাদা হয়। এটা তার যুক্তি। আল মাহমুদের নন, আরো বহু আছে। লেখক মাত্রের নিয়তি হচ্ছে নির্বাসনে যাওয়া। আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছিলেন এবং তিনি ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে গেছেন। দেখেন, মাঝখানে ঢাকা শহরে তার কবর হয় নাই। কেন হয় না আমি জানি না, আমার টাকা পয়সা নাই যে আমি তার জন্য কবরের মাটি কিনবো, তাই না? আহমদ সাফা সম্পর্কে বলি, কবরের টাকা আমাদের মাটি দিয়ে কিনতে হয়েছিল। মাটি দিয়ে টাকা কিনেছিলাম বলা ভালো না, টাকা দিয়ে মাটি কিনেছিলাম, সেটা আপনারা নির্ধারণ করেন কবিরা। 20,000 টাকা চাঁদা তুলে আহমদ সাফার জন্য একখানা কবর আমরা পেয়েছিলাম শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে মিরপুরে। 2001 সনের 28 জুলাই তিনি মারা যান। আমরা তার কবর দিয়েছিলাম সন্ধ্যায়, এরকম ভেজা ভেজা মাটির মধ্যে। তো আল মাহমুদ কলকাতায় গিয়েছিলেন যুদ্ধের সময়, জানেন আপনারা, এবং শামসুর রহমান সাহেব কলকাতায় যাননি। শামসুর রহমান সাহেব পাকিস্তান বাহিনীর অধীনে চাকরি করেছেন। আল মাহমুদ সাহেব অন্তত হাতে বন্দুক নিয়েছেন বলে ওনার ফ্যান্টাসি থাকতে পারে, না কলকাতায় গিয়ে তিনি শক্তি চট্টোপাধ্যায়ের সাথে, সুভাষ মুখোপাধ্যায়ের সাথে আড্ডা দিয়েছেন। আমরা এটাকে মুক্তিযোদ্ধা খ্যাতির অংশ বলে মনে করি, যে কলকাতায় গেছে যারা। আহমদ সাফা সাহেব গিয়েছিলেন, একটা বই লিখেছিলেন, জাগ্রত বাংলাদেশ। কিন্তু পরবর্তীকালে আহমদ সাফা যখন মারা যান, তখন অধিষ্ঠিত সরকারের সাথে তার মিল না থাকায় তাকেও মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে কবর দেওয়া যায়নি, বাইরের গোরস্থানে জবাব দিতে হয়েছে। আল মাহমুদের ভাগ্য আরো ভালো আমি মনে করি, এবং রাজনৈতিক চক্রের কারণে এই দেশের জাতির পিতা বলা হয় যাকে, তার কবরও ঢাকায় হয়নি।
এগুলো হচ্ছে রাজনৈতিক বিধিলিপি, ভাগ্যলিপি, এবং বরঞ্চ এখানে যেখানে হয়েছে সেখানেই বরঞ্চ ভালো হয়েছে বলে আমার মনে হচ্ছে। এখন আল মাহমুদের এটা হচ্ছে একদিন তীর্থস্থানে পরিণত হবে। ব্রাহ্মণবাড়িয়া জায়গাটা ছোট জায়গা নয়। এখানে ওস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মেছিলেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ শুদ্ধ বাংলাও লিখতে পারতেন না। তেনার মাইহারে মধ্যপ্রদেশে তিনি ভোপালের কাছে তিনি সাহিত্য আছেন। যাক, সম্রাট বাবর সাহিত্য আছেন আফগানিস্তানের কাবুলে। কার কোথায় কবর এটা বড় ব্যাপার নয়। মনে রাখবেন, দুনিয়ার সব জায়গা আল্লাহর জায়গা, এবং যার কবর হয় না আকাশে তাকে ঢেকে রাখবে, এ কোনো সমস্যা নয়। এখন রাজনীতিতে আসেন। আমি যে বিচারপতি হাবিবুর রহমান একজন ভাষা শহীদের বন্ধু ছিলেন, ভাষা আন্দোলনকারী ছিলেন, কিন্তু বাংলা ভাষার পক্ষে অনেক ইনি লিখেছেন, কিন্তু বাংলা একটা রায় লিখতে পারেন না। এই জন্য আমি তাকে জেলে দেওয়ার পক্ষেও নই, দোজখে দেওয়ার পক্ষেও নই। একটা কথাই আমি বলছি, কাজে আল মাহমুদ যদি শিবিরকে সমর্থন করে থাকে সেই জন্য তার শাস্তি হওয়া উচিত, কিন্তু তাই বলে তার কবিতা যিনি লিখেছেন রজত রেখা, সেটা মুছে যাবে না। এখন বিদেশের উদাহরণ না দিলে আপনাদের পছন্দ হয় না। এই যে কবি এজরা পাউন্ড ইটালিতে গিয়ে ফ্যাসিস্টদের পক্ষে রেডিওতে যুদ্ধের সময় বক্তৃতা দিয়েছেন, কিন্তু ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে তাকে মুছে দেয় নাই। তাকে নাৎসি বলবো আমরা, কিন্তু তিনি ইংরেজি সাহিত্যের কবি নন। এবং তিনি দেখে না দিলে আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারের কবিতা ঠিক গৃহীত হতো কিনা সন্দেহ। অনেক সমস্যা আছে। টি.এস. এলিয়ট হিমসেলফ, উনি অত্যন্ত কট্টর মৌলবাদী ছিলেন, তো তাকেও আপনারা বড় কবি বলেন। আমার বক্তব্য হচ্ছে এখানেই, সাহিত্য বোঝার জন্য আপনার দৈনন্দিন রাজনীতির যে মূল্যায়ন সেইটাকে একটু আলাদা রাখাই ভালো। যদি তাই হয় তাহলে আপনাদের বলতে হয় শিবিরকে দেশে প্রতিস্থাপিত করার জন্য সবচেয়ে বড় যদি অপরাধী কেউ হয়ে থাকে সেটা তো জেনারেল জিয়াউর রহমান। তো আপনি তাকে কি মুক্তিযোদ্ধার তালিকা থেকে তার নাম বাতিল করেছেন গেজেট করে? করেন নাই তো। সুতরাং বেচারা আল মাহমুদের উপরে এত দোষ কেন? যদি তাই করতে হয়, আপনার যিনি বন্দি শিবির থেকে লিখেছিলেন তিনি এই দেশে তখন ছিলেন এখানে, এবং তিনি দৈনিক বাংলায় কাজ করেছেন, এবং মুক্তিযোদ্ধা থেকে প্রতিক্রিয়াশীল দুষ্কৃতকারী বলে সম্পাদকে লিখতে বাধ্য হয়েছেন। এরকম অনেক কিছু হয়। কাজে আমার মনে হয় আল মাহমুদ বা শামসুর রহমানের উপর বিচার করার জন্য আমি লিখি নাই। এখানে বাইরে আল মাহমুদ সম্পর্কে কিছু লেখা নাই। আল মাহমুদকে যখন সমালোচনা করা দরকার, লিনা আপনার চেয়ে বেশি সমালোচনা আমি করেছি। আমার একটা কবিতা আছে আমার সেই বিস্তৃত প্রায় গ্রন্থে, আল মাহমুদের সঙ্গে সাক্ষাৎকার। তিনি বুদ্ধদেব বসুর সঙ্গে সাক্ষাৎকার লিখেছিলেন, ওইটাকে আমি প্যারোডি করে একটা আল মাহমুদের সাক্ষাৎকার লিখেছিলাম। আল মাহমুদ লিখেছিলেন, সমস্ত শিল্পের মধ্যে আমাদের হাতে ধরা অস্ত্রই প্রধান। এই বলে ওই উপত্যকা পেরুতে পেরুতে সেই যুবকের দল যখন চলে গেল, তো আমি লিখছিলাম তাদের পাছায় বন্দুকের বাট মেরে আপনি তো বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন, এরকম লিখেছিলাম। যাই হোক, আল মাহমুদ সাহেব কবি হিসেবে তারপরেও আমি মনে করি আমাদের সকলের উপরে। এটা অস্বীকার করার মধ্যে আপনার আত্মতৃপ্তি আছে। হ্যাঁ, আপনি গণ আদালত বসে তার বিচার করতে পারেন, এবং গণ আদালত সম্পর্কে যে উনি যদি খারাপ কথা বলে থাকেন সেই জন্য তার অনুতপ্ত হওয়া উচিত, কিন্তু সেটা তার কবিতাকে মুছে দেওয়ার জন্য যথেষ্ট নয়। সবিনয়ে এটুকুই নিবেদন করব।